আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। দীর্ঘ ৬ বছর পর সুন্দরবনে আবারও সক্রিয় ২০টি দস্যু দল, অতিষ্ঠ জেলে বাওয়ালিরা। দাবি, প্রশাসনিক হয়রানির কারণেই ফের অন্ধকার জীবনে। এই দস্যুগিরি ভালো লাগে না, এগুলো করতেছি। ভারত, মালয়েশিয়া সহ ৫ দেশে মিলেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদের তথ্য। দুদকের অভিযানে উদ্ধার ২৩ বস্তা নথি। আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত ৩ দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে ২৩ বস্তা আলামত পাই। খুলনায় উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধা, পুলিশের সাথে তুমুল সংঘর্ষ। ছোড়া হয় ইটপাটকেল, ভাঙা হয় বুলডোজার, টিয়ারশেল নিক্ষেপ, লাঠিচার্জ। শুভ মহালয়ায় শুরু শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। মন্দিরে মন্দিরে দেবী দুর্গাকে জানানো হলো মর্ত্যলোকে আহ্বান। মায়ের কাছে অবশ্যই প্রার্থনা যে সবাই যেন ভালো থাকে, দেশে যেভাবে সবাই সুন্দর মতো পূজাটা উদযাপন করতেছে এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি। আগামীকালের যে প্রতিপদের শুরু এবং নবরাত্রি, এই শুভকল্প আবাহনকে আমরা বিশেষ পূজার মাধ্যমে আজ এখানে অনুষ্ঠানের আয়োজন করি। সুন্দরবনে একে একে আত্মসমর্পণ করেছিল ৩২টি দস্যু বাহিনীর ৩২৮ জন সদস্য। ২০১৮ সালের ১ নভেম্বর সরকারের পক্ষ থেকে দস্যুমুক্ত ঘোষণা করা হয় সুন্দরবনকে। তবে দীর্ঘ ৬ বছর পর আবারও সক্রিয় ২০টির মতো দস্যু বাহিনী। অত্যাচারে অতিষ্ঠ জেলে বাওয়ালিরা। গোয়েন্দা তথ্য অনুযায়ী বর্তমানে সবচেয়ে বড় দস্যু দল জাহাঙ্গীর বাহিনী। দল বল নিয়ে যোগ দিয়েছে আরও ২টি। আত্মসমর্পণ করা ৩ জনই আবার কেন আগের পথে ফিরেছেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আসে সুন্দরবনের দস্যু দল জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখের একটি মোবাইল নম্বর। কথাবার্তার এক পর্যায়ে সম্মত হলেন দেখা দিতে। কবে সময় দিবেন? আরো ৭-৮ দিন পরে দেখা করি। কিন্তু কয়েক দফা পেছানো হলো সাক্ষাতের সময়। যোগাযোগ বিচ্ছিন্ন, ফোন নম্বর পরিবর্তন, শর্তের পর শর্ত। নাটকীয়তা আর প্রতিকূলতা পেরিয়ে একদিন পর সুন্দরবনের একটি খালে অবশেষে দেখা দিলেন জাহাঙ্গীর শেখ। নৌকা দুটো আমাদের নিয়ে গেল বনের গভীরে। প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও এক পর্যায়ে মত পাল্টালেন তারা। আলাপচারিতায় জানা গেল বাহিনীর সদস্য এখন ৪০ জনের মতো। প্রথম দিকে দেশীয় অস্ত্র দিয়ে দস্যুতা শুরু করলেও এখন বাইরে থেকে আসছে মারণাস্ত্র। প্রশ্ন ছিল, আত্মসমর্পণের পর আবারও কেন ফিরলেন দস্যুতাই? এই দস্যুগিরি ভালো লাগে না, এগুলো করতেছি শুধু এই প্রশাসনিক হয়রানির কারণে। দেখা গেল আমি বসবাস করি ডাকব থানায়, মামলা হয় রামপাল থানায়, সেখানে ওই মামলার আসামি আমি হই, আমি কিছু জানি না। এইভাবে মিথ্যা মামলা যদি আমরা আত্মসমর্পণের পরে খাই, আমরা কত বেল উপরে টেকব। জাহাঙ্গীর শেখের সাথে দলবল নিয়ে যোগ দিয়েছেন সাবেক দাদাভাই বাহিনীর প্রধান জয়নাল আবেদিন ওরফে রাজন ও মাঞ্জুর বাহিনীর প্রধান মাঞ্জুর সর্দার। যে কোনো জায়গায় আমি চাকরি পাইছি, আমার এই চাকরির যাওয়ার মূল কারণ হলো আমার এই আত্মসমর্পণ বা জলদস্যুর যে একটা এটার কারণে আমার এই চাকরিগুলো চলে যায় খবর পাইলে। তাহলে আমরা তো মানুষ, আমরা তো ভালোভাবে বাঁচতে চাই। আমরা কি অন্যায় করেছি যে আমরা সমাজে মিশতে পারবো না? আমরা আত্মসমর্পণ করে কি তাহলে ভুল করলাম? এই সরকার পরিবর্তনের পর বরিশাল র্যাবেটে ফোন দিয়েছিলাম যে ঈদ গেল, ঈদের সময় আমাদের বাজারঘাট দেয়, চেনে না। 6-এ ফোন দিয়েছিলাম, 8 বারের পরে ফোন দিয়ে বলল মাঞ্জুরকে। মাঞ্জুরে তো চিনলাম না। মাই যখন সন্তান পেলে চলে যায়, সেই দেশের অবস্থাটা কি হয়? আমরা তো সাধারণ মানুষ। অনেক রাষ্ট্রের থেকে আমাদের সাহায্য সহযোগিতা করছে, জমা হয়েছে কোথায়? ওনার নিজস্ব তহবিলে। 3 জনই জানালেন আবারও ফিরতে চান স্বাভাবিক জীবনে। এই প্রশাসন যাতে আমাদের আর কোনো হয়রানি না করতে পারে, এইভাবে যদি আমাদের সিকিউরিটি দিয়ে রাখতে পারে, তাহলে আমরা আমাদের সে গায়ে ফিরে যেতে চাই। বর্তমানে ইনুস ভাই আছেন, উনি যদি আমাদের সেই কথাগুলো বুঝে যদি আমাদের স্ব ইচ্ছায় যদি সেই দিনগুলো ফেরত দেয়, কেউ যেন আমাদের ব্যবসার দিকে চাঁদা দাবি করতে না পারে। হ্যাঁ, এইভাবে শ্মশান মানে যেন আমরা চলতে পারি।
যদি আমাদের এই ব্যবস্থাটুকু করে দেয়, ইনশাল্লাহ আমরা আবার সাবেক জীবনে ফিরে চলে যাব। প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগের ব্যাপারে র্যাব কথা বলতে রাজি না হলেও কোস্টগার্ড কর্মকর্তারা জানালেন সক্ষমতা অনুযায়ী টহল জারি রেখেছেন তারা। আমাদের 16টা স্টেশন আউটপোস্ট আছে, যেগুলোর মাধ্যমে আমরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা সুন্দরবনে যে সকল চোক পয়েন্ট যেগুলো আমরা বলি, যে সকল ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে আমাদের নিয়মিত পেট্রোল থাকে। ভারত, মালয়েশিয়া সহ 5টি দেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুদক। কমিশনের উপপরিচালক জানান, চট্টগ্রামের আনোয়ারায় সাবেক মন্ত্রীর স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়িতে রাতভর অভিযান চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে কিছু নথি যাচাই বাছাই করে কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে তার কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির প্রমাণ মিলেছে, যা সাইফুজ্জামান চৌধুরীর ট্যাক্স ফাইলে উল্লেখ নেই। এর আগে বুধবার নগরীর আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের সহযোগী আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক। তাদের কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের সম্পদের তথ্য মিলেছিল। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত 3 দিন অভিযান চালিয়ে মোট 23 বস্তা নথি উদ্ধার করা হয়েছে। এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে 25 কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনো বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেসে খুলছিলাম। খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় ক্ষুব্ধ স্থানীয়দের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অর্ধশত। সকালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ খুলনার মুজবুন্নির বাস্তুহারা কলোনিতে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে একটি উচ্ছেদ অভিযানে যায়, তবে স্থানীয়দের বাধার মুখে পড়ে সেই অভিযান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় স্থানীয়রাও ইট পাটকেল ছুটতে থাকে, এমনকি উচ্ছেদ অভিযানের বুলডোজারও ভেঙে ফেলেন বিক্ষুব্ধরা। ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় আহত হয় অন্তত 50 জন। আপাতত স্থগিত করা হয়েছে উচ্ছেদ অভিযান। সন্ধ্যার সময় যখন মাইকিং করছেন, স্যার আমাদের তো কিছু আসবাবপত্র আছে, আমরা এখানে দীর্ঘ 45 বছর থাকি স্যার, আমাদের সেই জায়গাটা দিক, আমরা সেখানে চলে যাব, নিজেরাই বাড়িঘর করে বসবাস করব। এই জায়গার মালপাতি নিয়ে আমরা চলে যাব, জায়গা খালি করে দেব, জোর করে করা লাগবে না। আমাদের অর্ধশত লোক আহত, 15 জন মহিলা, 250 ফিট ভর্তি। আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, এর প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে এবং আমাদের অনেকেই আহত হয়। আমরা পরবর্তীতে ব্যাক আসি। মহালয়া উপলক্ষে সারা দেশে মণ্ডপ মন্দিরে চলছে নানা আয়োজন। সকাল থেকে বিভিন্ন মণ্ডপে ধূপ, ধুনা, চণ্ডীপাঠ ও শঙ্খ বাজিয়ে দেবী দুর্গাকে আহ্বান করা হচ্ছে। পুরুষেরা নদীতে তাদের মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ প্রদান করেন। এটি দুর্গাপূজার 5 দিন আগে অর্থাৎ অমাবস্যা তিথিতে উদযাপিত হয়। মানেই আমাদের কাছে দুর্গাপূজা শুরু হয়ে যাওয়া, মায়ের আবাহন, মাকে আমরা বরণ করে নেই এই দিনে। দেবী দুর্গার কাছে আমাদের প্রার্থনা, আমরা যাতে সবাই মিলেমিশে দেশ, জাতি এবং সমাজের কল্যাণে আমরা কাজ করতে পারি। আজকে দেবী কৈলাস থেকে মর্তে বাপের বাড়িতে প্রবেশ করবেন। সেই থেকে 15 দিন উনি মর্তে থাকবেন।